কি করে ভাবলে যে চাইলেই 2 মাসের মাইনে অ্যাডভান্স পেয়ে যাবে? এটা কি হচ্ছে ভাই? চাওয়ার তো একটা সিস্টেম থাকে। আর তাছাড়া তুমি জয়েন করেছো এখনও 1 বছরও হয়নি। এখনই যদি তোমার এত চাহিদা থাকে তাহলে তো তোমাকে অফিসে রাখা নিয়ে আমাদেরকে ভাবতে হচ্ছে। না না স্যার, ঠিক আছে ঠিক আছে, লাগবে না, সরি। আর দয়া করে আমাকে চাকরি থেকে বার করে দেবেন না স্যার, এই চাকরিটাই আমার একমাত্র সম্বল। ঠিক আছে, তুমি এখন এসো, মাইনের টাইমেই পাবে যত সব। অফিস ছুটির পর যখন বাইরে বেরোলাম তখন মাথায় একরাশ চিন্তা এসে জড়ো হয়েছে। এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করব? কেউ নেই এমন যে আমাকে ধার দেবে। 50 টাকা ভাড়া বাঁচানোর জন্য আমি বরাবরই হেঁটে বাড়ি ফিরি। দূরত্ব অনেক, হাঁটতে কষ্ট হয়, কিন্তু কি আর করা যাবে। সেই আমি 3 লক্ষ টাকা কোথা থেকে পাবো? 3 লক্ষ টাকার জন্য আমার জীবনটা ছারখার হয়ে যাচ্ছে। রমার নতুন 4 চাকা চাই, তার দাম 5 লক্ষ টাকা। আমি 2 লাখ টাকা লোন তুলে দিয়েছি তাকে, এখনো 3 লক্ষ টাকা বাকি। উফ, কবে যে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো ভাবতে না ভাবতেই ফোনটা বেজে উঠল। বার করে দেখলাম রমার ফোন। হ্যাঁ বলো। কি ব্যাপার, টাকা জোগাড় করতে পেরেছো কিনা কিছু তো বললে না। তোমার বসকে বলেছিলে? বলেছিলাম, দেবে না বলেছে। দেবে না? তাহলে কি হবে? 3 লাখ টাকা তুমি কোথা থেকে জোগাড় করবে? জানি না, আমি দেখছি যদি আর কোনো লোন পাই। শোনো, আমি আজকে একটু বেরিয়েছিলাম, একটা পার্টি ছিল, তো আমি ডিনার করেই এসেছি, তাই আর রান্না করিনি। তুমি তোমার জন্য খাবার নিয়ে এসো। ঠিক আছে, এই আমার সংসার জীবনের নিত্য নৈমিত্তিক রুটিন, আমি অভ্যস্ত। হাঁটতে হাঁটতে এসে বসলাম রাস্তার ধারে শিবুদার চায়ের দোকানে। শিবুদা, একটা লিকার দিও আর একটা ডিম টোস্ট। আরে না না, তুই যাই বলিস, ওই কাজ আমার দ্বারা হবে না, সে মাইনে যতই বেশি হোক না কেন। আরে তোর প্রবলেমটা কি? শুধু তো রাতের বেলা ডিউটি, আর হোটেলটা তো বেশ ভালোই। কতগুলো টাকা মাইনে বলতো? হাতের লক্ষ্মী কেউ পায়ে ঠেলে? পলাশপুর স্টেশন থেকে নেমে 2 মিনিটের রাস্তা, যাওয়া আসারও কোনো অসুবিধে নেই। আমার তো এই চাকরিটা না থাকলে আমি নিজেই জয়েন করে নিতাম। সে তুই যাই বলিস, আমি করছি না। তাছাড়া আমার বাড়ির একটা মান সম্মান আছে। ওই হোটেলের কাজ যা শুনলাম তাতে আমার মোটেও সুবিধার লাগছে না। কথাগুলো কানে বাড়ি খেলো ভীষণ। পলাশপুর স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ। কাল অফিস ছুটি হতেই ট্রেন ধরে ছুটলাম পলাশপুরের দিকে। আমার অফিস সন্ধ্যা 6টায় শেষ হয়ে যায়। তারপর যদি একটা অন্য কাজ জোটাতে পারি তাহলে আমার সমস্যার কিছুটা হলেও সমাধান হয়। পলাশপুর স্টেশন থেকে বেরিয়ে খানিকটা হেঁটে এসে এক টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম, দাদা, এখানে একটা হোটেল আছে, নামটা জানি না, কিন্তু স্টেশন থেকে 2 মিনিটের রাস্তা, জানেন কোথায়? টোটোওয়ালা আমাকে আপাদমস্তক দেখে নিয়ে বলল, মোনালিসার খোঁজ করছেন? মোনালিসা কি হোটেলটার নাম? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটাই। এই রাস্তা দিয়ে সোজা চলে যান, রাস্তার ধারেই পড়বে। ঠিক আছে, ধন্যবাদ। একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে টনে না করেন। হ্যাঁ হ্যাঁ, বলুন। মানে আপনাকে দেখে তো ভদ্রবাড়ির ছেলে বলেই মনে হচ্ছে, তা ওসব জায়গায় গিয়ে শুধু শুধু নিজের বদনাম কেন করছেন? ওসব জায়গা মানে কি বলতে চাইছেন আপনি? আমি ঠিক বুঝলাম না। যাকে, কোনো ব্যাপার না, আপনি যান, সোজা চলে যান, রাস্তার ধারেই পড়বে। একটুখানি হাঁটার পরেই সেই বিরাট হোটেলের সামনে এসে দাঁড়ালাম। হোটেলের গায়ে বড় বড় করে লেখা হোটেল মোনালিসা। দেখেই নার্ভাস লাগতে শুরু করলো। এত বড় হোটেলে আমি আগে কোনোদিনও ঢুকিইনি। চাকরি নিয়ে আমার আগে কোনো কথাও বলা নেই, যেচে চাকরি চাইতে যাচ্ছি, তাই সংকোচবোধে কুঁকড়ে গেলাম। ঠিক তখনই মনে পড়ল, সংকোচবোধ মন থেকে ঝেড়ে ফেলে পা বাড়িয়ে দিলাম হোটেলের দিকে। রিসেপশনে গিয়ে কথা বললাম। রিসেপশনিস্ট বললেন, হ্যাঁ, স্টাফ তো নেওয়া হচ্ছে আমাদের। আপনি সিভি এনেছেন? হ্যাঁ এনেছি, এই যে।
ওকে, আমি সিভিটা রিসিভ করে নিচ্ছি। আপনাকে ইন্টারভিউর জন্য কল করে নেওয়া হবে। কবে ডাকবে ম্যাডাম? মানে আমার চাকরিটা ভীষণ দরকার ছিল। আজকালের মধ্যেই ডাকা হবে। আচ্ছা। তাহলে কাজটা পুরোপুরি বুঝে গেছেন আশা করি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আপত্তি নেই তো? ভেবে দেখুন কিন্তু, নাইট শিফটে কাজ। না স্যার, আপত্তি নেই। আমি কাল থেকেই জয়েন করতে চাই। ঠিক আছে, লেগে পড়ুন। তবে যেটা বলেছিলাম সেটা যেন মাথায় থাকে। থাকবে স্যার। এখানকার কোনো ইনফরমেশন আমার মারফত বাইরে বেরোবে না। কি ব্যাপার, এত লেট হলো যে আজ? আমি উত্তর না দিয়ে সোজা হেঁটে এসে বসে পড়লাম সোফায়। আমি একটা কথা বলছি তো, নাকি এত লেট হলো কেন? এবার থেকে আমার রোজই আসতে একটু লেট হবে। আমি আর একটা নতুন চাকরি নিয়েছি, নাইট শিফটে ডিউটি। ভালো করেছো। তা স্যালারি কত দেবে বলেছে? 15,000। 15,000? হ্যাঁ ঠিকই আছে। শোনো, আমি তাহলে গাড়িটার ডাউন পেমেন্টটা করে দিচ্ছি, হ্যাঁ? আর 4 বছরের ইনস্টলমেন্ট তুমি পে করবে। আমি একটু বেরোলাম। কোথায় যাচ্ছ? আমার এক বান্ধবীর অ্যানিভার্সারি আছে, ফিরতে ওই 12টা 1টা বাজতে পারে। হ্যাঁ, দরজা ভেতর থেকে ভেজিয়ে রেখো। অফিস শেষ করে সোজা চলে এলাম হোটেলে। একজন কর্মচারী আমাকে বলে গেল, আপনি কি সোমনাথ রায়চৌধুরী? হ্যাঁ। আপনি একটু ম্যানেজারের কেবিনে যান। ম্যানেজার বাবু বলেছেন আপনি এলেই দেখা করতে। আচ্ছা ঠিক আছে। স্যার। হ্যাঁ আসুন সোমনাথবাবু। আচ্ছা শুনুন, আপনি একবার একটু স্টেশনে চলে যান। আপনার সাথে হোটেলের গাড়ি যাবে। আমাদের একজন হাই প্রোফাইল গেস্ট আসছেন বাংলাদেশ থেকে, আলমগীর আলম। উনি যতবার আসেন আমাদের হোটেলেই স্টে করেন। ওনার জন্য স্পেশাল ব্যবস্থাও থাকে। আপনি স্টেশনে গিয়ে ওনাকে পিক আপ করে নিয়ে আসুন। ওকে স্যার। গাড়িতে বসে আছি, এমন সময় ফোনটা বেজে উঠল। বার করে দেখলাম রমা। হ্যাঁ বলো। তুমি কি বাড়ি ফিরেছো? না, কাল বললাম না আমি নতুন একটা জব জয়েন করেছি, ফিরতে রাত হবে। ঠিক আছে, আমি একটু বেরিয়েছি, আমারও ফিরতে দেরি হবে। তুমি আমার আগে ফিরলে। হ্যাঁ জানি, দরজাটা ভেতর থেকে ভেজিয়ে রাখবো, মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, রাখছি। স্টেশনে এসে গাড়িটা দাঁড়ালো। দেখলাম একজন মুসলিম ভদ্রলোক আমার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই বলল, হোটেল মোনালিসা? হ্যাঁ, আলমগীর ভাই। জি ভাই, খারান আসছি। আলম সাহেবকে গাড়িতে তুলে হোটেলের দিকে চললাম। আলম সাহেব বললেন, আপনারে তুই এর আগে কোনোদিন দেখি নাই। না, আমি আজকেই প্রথম জয়েন করেছি। আচ্ছা আচ্ছা, আমি তো মোনালিসার বহু বছরের পেটেন্ট কাস্টমার। ইন্ডিয়ায় আইলেই হোটেল মোনালিসায় উঠি, বুঝলেন মিয়া। বিয়ে থার হলো না, আপনাদের মোনালিসায় যা আইটেমের কালেকশন থাকে মিয়া, ও টানেই বারবার ইন্ডিয়ায় আসি, বুঝলেন। হোটেলে ঢুকতেই ম্যানেজার বললেন, আসুন আসুন আলম সাহেব আসুন, অনেক দিন পর। আরে মল্লিক ভাই, কেমন আছেন বলেন? ভালো আছি ভাই। 3 দিনের কাজ নিয়ে আইছি ভাই, আপনার এখানেই আসি। তা ব্যবস্থা ভালো আছে তো নাকি? হ্যাঁ আছে না মানে, আপনি আসছেন আর ব্যবস্থা থাকবে না তা কি হয়? আপনার জন্য একটা স্পেশাল কালেকশন অপেক্ষা করছে। এই সোমনাথ, যাও তুমি স্যারকে 4 নম্বর রুমে নিয়ে যাও। ওকে, চলুন স্যার। জি চলেন চলেন। আলম সাহেবকে নিয়ে হোটেলের 4 নম্বর রুমের কাছে এসে দাঁড়িয়ে দরজায় নক করলাম। ভেতর থেকে যে এসে দরজাটা খুলে দিল, তাকে দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এ কাকে দেখছি আমি? রমা! আমাকে দেখে রমাও যেন বাকরুদ্ধ হয়ে গেল। এই জন্যই রমা প্রায় প্রতিদিন রাতে বাড়ি থেকে এটা ওটা বলে বেরিয়ে যায়। এই জন্য ওর কাছে এত টাকা থাকে। রাগ আর ঘেন্না মিলেমিশে যে কি বিভৎস অনুভূতি, তা বলে বোঝানো যায় না। চুপচাপ সেখান থেকে বেরিয়ে এলাম। স্টেশনে এসে দেখলাম আমার বাড়ি ফেরবার ট্রেন আসতে এখনো 45 মিনিট বাকি। বাড়ি ফিরে আর কি করব? আমার একাকী জীবনে রমাকে বিয়ে করে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম জীবনটা সুখে শান্তিতে কাটবে, কিন্তু
বিবাহিত জীবন আমাকে এক মুহূর্ত শান্তি দেয়নি। প্রথম প্রথম সব ঠিকই ছিল, কিন্তু বিয়ের 1 মাস পর থেকেই রমা তার আসল রূপ দেখাতে শুরু করে। আমাকে বাবা মায়ের থেকে আলাদা হতে বাধ্য করে। আমি সব মেনে নিয়েছিলাম, শুধু অশান্তি চাই না বলে। রমার অসহনীয় লোভ, টাকার লিপ্সা, এতদিন মুখ বুজে সহ্য করে গেছি, কিন্তু আজ রমার সমস্ত সীমারেখা পার করে ফেলেছে। টাকার জন্য নিজের শরীর বিক্রি করছে রমা। ছি, আমি জীবনে কোনোদিনও আর ওর মুখ দেখতে চাই না। একটু পরেই তো ট্রেন এসে যাবে, কিন্তু আমি কোথায় যাব? আমি বাড়ি ফিরতে পারবো না। আমার যাওয়ার মতন আর কোনো জায়গাও নেই। যন্ত্রণা উগড়ে দেবার মতন কোনো আশ্রয় নেই আমার। এই যন্ত্রণার পাহাড় বুকে নিয়ে বেঁচে থাকা যায় না বোধ হয়। এক কাজ করলে হয় না? মুক্তি নিয়ে নিলে হয় না? একেবারে চিরমুক্তি। হ্যাঁ, সেটাই বোধহয় সব থেকে ভালো। ট্রেন আসতে এখনও তো মিনিট 20 বাকি। প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে এসে রেল লাইনের ওপরে এসে দাঁড়ালাম। দূর থেকে একটা হলুদ আলোর শিখা এই দিকেই এগিয়ে আসছে, তার মানে সময় হয়ে এসেছে। চোখ বন্ধ করে অপেক্ষা করতে থাকলাম মৃত্যুর জন্য। শব্দ শুনে বুঝলাম ট্রেনটা আমার কাছাকাছি চলে এসেছে। হঠাৎ আমার হাত ধরে কে যেন একটা হ্যাচকার টান মারল, আর আমি ছিটকে সরে এলাম লাইনের ওপর থেকে। আর ঠিক সেই মুহূর্তে ট্রেনটা হুশ করে বেরিয়ে গেল। আমার পাশে দাঁড়িয়ে আছে একজন লোক। কেন বাঁচালেন আমাকে? আর আপনি কে? তার মুখের দিকে তাকিয়ে কেমন যেন চেনা চেনা মনে হলো। কোথায় যেন দেখেছি তাকে, কিন্তু মনে করতে পারছি না। আত্মহত্যা করতে যাচ্ছিলেন? হ্যাঁ। কেন? এটা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তাই। কে বলল উপায় নেই? আরো 100টা উপায় আছে, শুধু আমরা খুঁজতে চাই না তাই। আসলে আমরা তো স্বভাবে অলস, তাই সেই পরিশ্রমটুকু করতে চাই না। শর্টকাট বেছে নিই, আর মৃত্যুর চেয়ে বড় শর্টকাট কি হতে পারে, তাই না? আপনি কে বলুন তো? আপনাকে কোথায় যেন দেখেছি। আমিও আপনার মতন এক ভুল করে এখন আফসোস করে কাটাচ্ছি। এখন কি মনে হচ্ছে জানেন? সেদিন যদি কেউ এসে আমাকে একবার বাঁচিয়ে দিত, জীবনে আর দ্বিতীয়বার আত্মহত্যার কথা কোনো দিনও ভাবতাম না। এই সব কি বলছেন আপনি? ঠিকই বলছি, আমিও আপনার মতনই একজন। আমার জীবনের গল্প, সেটা আমার জীবনেরই গল্প। আমার জীবনের গল্প আপনি জানলেন কি করে? আমি তো আপনাকে কিছু বলিনি। সেসব বাদ দিন, বরং আমার গল্পটা শুনুন। আমিও ভালোবেসে বিয়ে করেছিলাম একজনকে, তারও শুধু টাকার চাহিদা। আমাদের একটা সন্তান হয়, তারপর শুরু হয় আমাদের মধ্যে মনোমালিন্য। বিষয়টা বিবাহ বিচ্ছেদের দিকে এগোয়। আমার স্ত্রী আমার ছেলের জন্য প্রতি মাসে 40 লক্ষ টাকা ভরণ পোষণ দাবি করে। আমি তাতে রাজি হয়ে যাই, কিন্তু সে তাতেও ক্ষান্ত হয়নি। আমাকে একাধিক মিথ্যে মামলায় ফাঁসিয়ে আমার কাছ থেকে 2 কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে, যেটা আমার পক্ষে সম্ভব ছিল না। এদিকে সেই মিথ্যে কেসগুলোর থেকে নিষ্কৃতি পেতে হলে আমাকে 2 কোটি টাকা দিতে হবে। হয় টাকা, না হয় মিথ্যে মামলার দায়ে হাজত বাস। জীবনটাকে দুর্বিষহ মনে হলো তখন। ভাবলাম আর বোধহয় কিছু করবার নেই, নিষ্কৃতি পাওয়ার জন্য রাস্তার খোলা নেই। তাই দিলাম গলায় দড়ি। মৃত্যুর পর যখন প্রেতাত্মা হলাম, তখন বুঝলাম কত বড় ভুল করেছি। চাইলেই তো আমি অনেক আগেই রুখে দাঁড়াতে পারতাম। পুরুষ মানুষের মেরুদণ্ড সোজা থাকা দরকার, সেটা বেমালুম ভুলে গিয়েছিলাম। এই গল্প আমার জানা। এবার তাকে আমি চিনতে পারলাম। অতুল। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে অতুলের আত্মহত্যার খবরটা পড়েছিলাম। সেই অতুলের প্রেতাত্মা আমার সামনে দাঁড়িয়ে কথা বলছে। ভয়ে আমার গাটা একবার শিউরে উঠল, কিন্তু তার পরক্ষণেই মনে হলো আমি তো সাক্ষাৎ মৃত্যুকে জয় করেছি এই কয়েক মুহূর্ত আগে। তাহলে আমি কাকে ভয় পাবো? কাউকে না। আর যাই হোক, শোনো, বাড়ি ফিরে যাও, নতুন করে শুরু করো। যে খারাপ তাকে জীবন থেকে বাদ দিয়ে দাও। তার জন্য জীবন দেওয়ার ভুল করো না। জীবন অনেক সুন্দর। যাও, আমি তো আর পারবো না, কিন্তু তুমি জীবনে ফিরে যাও বন্ধু। চলি। আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না? বলছি তো আমার ভুল হয়েছে। সরি, আর কোনোদিনও হবে না। ইটস ওকে, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। ডিভোর্স পেপার তোমার বাড়ি পৌঁছে যাবে। আর ভেবো না যে ক্ষতিপূরণ চেয়ে আমাকে ফাঁসাবে। তোমাকে ডিভোর্স দেওয়ার উপযুক্ত কারণ আমার কাছে আছে, তাই অ্যালিমনির হাত থেকে আমি ঠিক বেঁচে যাব। আইন থাকলে আইনের ফাঁকও আছে। যাও রমা, যাও।
আমি আর তোমার মুখ দেখতে চাইছি না, একটা মুহূর্তের জন্যও নয়। অনেকদিন পর আমার ছাদ বাগানে এসে দাঁড়ালাম। আজকের সকাল আমার জীবনের নতুন এক সকাল, নতুন গল্পের শুরু এখান থেকেই হোক। এতক্ষণ আমরা যে গল্পটি দেখলাম, গল্পটির নাম অতল সুভাষের আত্মহত্যা। গল্পটি আপলোড হয়েছিল পিঞ্জিরা অ্যানিমেশন চ্যানেল থেকে। এইরকম আরও মজার মজার গল্প দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।